হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে আমরা পেয়ে গেছি প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যকে। গৌতমবাবু, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে আপনাকে অনেক অনেক স্বাগত, এবং শুরুতেই আপনার ক্রীড়া সাংবাদিকতার 42 বছর পূর্তিতে আপনাকে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমি দেখছি তোমার কিছু চুল পেকেছে, আমার আর তার চেয়ে অনেক বেশি পেকেছে, মানে ভেতরটা অনেক বেশি পেকেছে। সো তোমার শুভেচ্ছাটা আমি নিলাম, কিন্তু তোমার অনেক কম বয়সেই চুলটা পেকেছে, আমার অনেক বেশি বয়সে পেকেছে। প্রথমেই যেটা জানার, এই 42 বছরের জার্নিতে আপনার আক্ষেপ এবং আনন্দ, যখন অবসর থাকেন বা কাজের মধ্যেও হয়তো রিকল করেন, তো এই জায়গাটা অনেকগুলো ঘটনা যদি আনন্দ হচ্ছে যে বিভিন্ন উৎক্ষেপণ কেন্দ্রকে খুব কাছ থেকে দেখতে পারা, যে একটা ট্যালেন্ট কেন হয়, একটা ট্যালেন্ট কেন হয় না। আমি যেহেতু স্পোর্টস ছাড়াও অন্য ফিল্ড নিয়ে অনেক কাজ করেছি, গান গান নিয়ে, ফিল্ম নিয়ে, আমি অন্যগুলো দেখেছি। আমি লতা মঙ্গেশকরের 3টে ইন্টারভিউ করেছি, ভারতবর্ষে তো খুব কম বিনোদনের জার্নালিস্টেরও 3টে ইন্টারভিউ আছে। কিন্তু আমি এটা এই জন্য বললাম যে ওই 3টে ইন্টারভিউ আমায় শিখিয়েছিল যে উনি কেন লতা মঙ্গেশকর, কি পরিমাণ শুদ্ধতা উনি নিজের, যেদিন ওনার রেকর্ডিং থাকবে সেদিন উনি কথাই বলবেন না। আচ্ছা, রেকর্ডিং এর আগে গলা খারাপ হয়ে গেল, রেকর্ডিং হবে না, আমি ভাবলাম আমার চান্স হলো, উনি বললেন না, গলা খারাপ, ইন্টারভিউ দেবো না। এবং এটা আমি কথা, মানে আমি লতা মঙ্গেশকর ইন্টারভিউ করেছি যখন উনি পাস্ট 85, আমি কিন্তু 70-এর লতা মঙ্গেশকরের কথা বলছি না। শেষ জীবনে যদি এরম থাকে, কিরম ছিল, এগুলো চোখের সামনে দেখা, একটা টেন্ডুলকারকে দেখা, লতা মঙ্গেশকরকে দেখা, সন্ধ্যা মুখার্জিকে দেখা, সৌমিত্র চ্যাটার্জিকে দেখা, আমি সৌমিত্র চ্যাটার্জি আত্মজীবনে লিখেছি, এগুলো একটা মানে শিক্ষা। সৌমিত্রদা একদিন, আমি ফোন করে বললাম যে আমার 0.5 ঘন্টা দেরি হবে, আমি জ্যামে আটকেছি, আপনি নিচে নামবেন না। বাড়ির বাইরে একটা আউট হাউসে আমরা কথা লেখা করতাম, তো আমায় যেতে, যে ছেলেটি দেখে সে বললো উনি নিচে নেমে আছেন। তো আপনি নিচে নেমে গেলেন কেন? আপনাকে আমি বললাম যে 0.5 ঘন্টা পরে আমি আসছি। ওরা, আমি ভেবে দেখলাম তো 0.5 ঘন্টার সময় হাতে আছে, দুটো ছবি এঁকে ফেললাম। কি দেখলাম, দুটো চমৎকার ছবি এঁকে ফেলেছেন। তার বয়স তখন বোধহয় 85। এই যে ট্যালেন্ট গুলোকে চোখের সামনে দেখা, এটা একটা স্বর্গীয় সুযোগ। এবং কিভাবে এরা টেক অফ, এক একটা ফ্লাইট টেক অফ করে কেন এত উঁচুতে চলে যায়, আর কোনো ফ্লাইট কেন হঠাৎ করে ভেঙে পড়ে, সেটা কিন্তু এই প্রফেশনে থাকলে বোঝা যায়। যে একটা গতি প্রকৃতি কি, কিভাবে জিনিসটা চলে। একটা অন্য ইন্ডাস্ট্রি, কর্পোরেট হয়তো অনেক টাকা দিতে পারে, আইটি হয়তো অনেক টাকা দিতে পারে, কিন্তু লাইফটা এভাবে দেখাতে পারে না যেটা সাংবাদিকতা দেখাতে পারে। সো প্রশ্ন হচ্ছে যে আপনি কি লাইভ দেখতে চান না আপনি ডলার দেখতে চান? আমি লাইভ দেখতে চাই, আর আমি খুব আনন্দিত যে আমি ডলার না দেখে লাইভটাই দেখেছি। লেখা দিয়ে শুরু, এরপরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপনার অভিজ্ঞতা, এখন আমরা দেখতে পাচ্ছি আপনি কমেন্ট্রি করছেন, সাক্ষাৎকার নিচ্ছেন, অডিও ভিজুয়ালেও আপনি একেবারে দাপিয়ে কাজ করছেন, যেরকমটা প্রিন্ট মিডিয়ায় কাজ করেছেন। তো স্বাভাবিকভাবে ব্যালেন্স করেন কিভাবে, এবং কিরকম মানে ফিলিংস, এবং কিরকম ভাবে এনজয় করছেন বা কিভাবে দেখছেন? না, কোনো উপায় নেই, বাঁচার জন্য কোনো উপায় নেই, এটা তো সময় এভাবে করে গেছে। মানে আমি একেবারেই খুশি নই যেটা করছি, বিকজ এটা স্বাভাবিকভাবে তো এই কাজটা এত বছর করিনি। তুমি যদি চেতেশ্বর পূজারাকে বলো হেলিকপ্টার শট খেলতে, তা তো ভাল লাগবে না, সে ওটাতে বড় হয়নি। কিন্তু উপায় নেই, তুমি যদি টিকে থাকতে হয়, যে বিবর্তনের মধ্যে দিয়ে মিডিয়াতে আমরা যাচ্ছি, সেটাতে তোমায় যদি সার্ভাইভ করতে হয় এই কঠিন সময়ে, যখন সিটিজেন জার্নালিস্ট এত পাওয়ারফুল হয়ে গেছে, তখন তোমায় খেলার ধরন বদলাতেই হবে, মানসিক ধরন বদলাতে হবে, খেলার ধরন বদলাতে হবে। আমি শুধু ভাবি, শাহরুখ খানের একটা কথা শুনেছিলাম যে সাকসেস ইজ নট এ কমফোর্টেবল প্রসিডিয়ার, এটা বারবার ভাবি। আর আরেকটা কথা ভাবি, শাহরুখেরই বলা, যে গিরতে হ্যায় শের সওয়ারি ময়দানি জং মে, ও জিসম ক্যা গিরে যে ঘুটনো কি বল চলে। মানে যে যে ঘোড়া দৌড়চ্ছে যে সেই তো পড়বে, যে হামাগুড়ি দিচ্ছে সে আর পড়বে কি? তা আমার মনে হয় যে ওইরকম ঘোড়া, হয়তো ঘোড়া বাজি জিতলো না, ঘোড়া পড়লো, সেটাই বা খারাপ কি? দীর্ঘ অভিজ্ঞতা আপনার, এখনো কাজ করছেন, অতীত এবং বর্তমান মিলিয়ে, এবং ভবিষ্যৎ কি দেখছেন এই সাংবাদিকতার, বিশেষ করে যেরকম তথ্য প্রযুক্তির যুগ এসছে, আপনার কি অভিমত, কিভাবে দেখবেন? আমার ভয় হচ্ছে প্রতিষ্ঠানগুলো বোধহয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এখন এমন হয়ে যাবে যে তুমি প্রতিষ্ঠান, তোমার বন্ধু প্রতিষ্ঠান, আরেকজন মিডিয়া বন্ধু প্রতিষ্ঠান, এই সব ভাঙচুর হয়ে কি দাঁড়াবে ঠিক বুঝতে পারছি না। এবং যেটা আরেকটা হচ্ছে যে এই যে বেনো জলের মতো সিটিজেন জার্নালিস্টরা ঢুকে পড়েছেন, অনেকে খুব ইরেসপন্সিবল, এবং তারা মাঠটাকে একদম ঘোলাটে করে দিয়েছেন।
এবং এই ঘোলাটে করে দেওয়াতে যারা জেনুইন তাদের কাজটা আরো কঠিন হয়ে গেছে, বিকজ লোকের সময় নেই কে জেনুইন কে নয় জানার জন্য। আমি সেদিন দেখলাম সুনীল গাভাস্কর ইনস্টাগ্রামে বলেছেন যে আমার নামে অনেক কিছু দেওয়া হচ্ছে যেগুলো আমি বলছিই না, এবং তাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সুনীল গাভাস্কর সেটা আমি তো বিশ্বাস করি যে আমি গাভাস্করই বলছেন, তারপর দেখা যায় গাভাস্কর নিজে এসে বললেন যে আমি বলছি না। এই পরিবেশের মধ্যে নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে নিজেকে ঠিক রাখাটা খুব কঠিন। আমি বলবো সাংবাদিকদের চ্যালেঞ্জটা অনেক অনেক বেড়ে গেছে। যেমন ইনফরমেশন হাইওয়েটা খুলে গেছে, তেমনি ডিস্ট্রিবিউশন হাইওয়ে তো খুলে গেছে। শুধু ইনফরমেশন খুললে ঠিক ছিল, ডিস্ট্রিবিউশনটা এমন খুলে গেছে যে সেখান থেকে ক্রমাগত কনফিউশন তৈরি হচ্ছে। হয়তো ওটা আজকে বোঝা যাচ্ছে না, কিন্তু আসছে 5-10 বছর বাদে এটা নিয়ে আরো সমস্যা হতে বাধ্য যে কে ঠিক। আমার যদি কোনো প্রতিষ্ঠানের পেছনে না থাকে, তাহলে আমি লিখছি আর আমার পাড়ার ন্যাপলা লিখছে, দুটোই তো এক মনে হতে পারে। তখন লোকে বেশ কমটা করবে কি করে? এটা খুব ইন্টারেস্টিং হবে দেখার যে ইউটিউবটা কোথায় নিয়ে যায় আমাদের। গৌতম ভট্টাচার্যের প্রিয় খেলোয়াড়, প্রিয় অভিনেতা, প্রিয় অভিনেত্রী? প্রিয় খেলোয়াড় ইমরান খান এবং সচিন টেন্ডুলকার। প্রিয় নায়ক 1 থেকে 100 অমিতাভ বচ্চন। প্রিয় অভিনেত্রী, প্রিয় অভিনেত্রী মানে প্রিয় নায়িকা একে বলা মুশকিল। জিনাত আমান। আপনার দেখা সেরা ক্রিকেট ম্যাচ যেটাকে আপনি মানে বারবার মনে হয় যে এটার উপরে যদি কপি লিখতে হয়, এটার উপরে যদি টকশো করতে হয়, এটার উপরে, এই ম্যাচটার উপরই? সবচেয়ে মানবিক ক্রিকেট ম্যাচ হচ্ছে এজবাস্টনে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া 1999 ওয়ার্ল্ড কাপ ম্যাচ, যেটা টাই হয়ে সাউথ আফ্রিকা হেরে যায়। ওই ম্যাচটার মতো মানবিক ম্যাচ আমি কোনোদিন দেখিনি। যে এখনো অ্যালান ডোনাল্ডের কেউ যদি ছবি নেটে দেখেন ওই ম্যাচের পরে, উরু ভেঙে প্রায় ডোনাল্ড পড়ে আছেন, মনে হবে ওটা মহাভারতীয় যুদ্ধ। এবং গোটা টিম রাত্রিরে কিছু খায়নি, পরের দিন সকালবেলা লন্ডনে যখন টিম বাস নিয়ে যায়, গোটা টিম, ম্যাচটার মতো মানবিক ম্যাচ আমি কোনোদিন দেখিনি। যে এখনো অ্যালান ডোনাল্ডের কেউ যদি ছবি নেটে দেখেন ওই ম্যাচের পরে, উরু ভেঙে প্রায় ডোনাল্ড পড়ে আছেন, মনে হবে ওটা মহাভারতীয় যুদ্ধ। এবং গোটা টিম রাত্রিরে কিছু খায়নি, পরের দিন সকালবেলা লন্ডনে যখন টিম বাস নিয়ে যায়, গোটা টিম বাসে কেউ কোনো কথা বলেনি। টিম মিটিং এ আলী ব্যাকার, যিনি তখন সাউথ আফ্রিকান বোর্ডের কর্তা ছিলেন, তিনি বলেছিলেন এত ভেঙে পড়ো না, তোমরা মারা যাও নিশ্চয়, জানলার বাইরে দেখো সূর্য আবার উঠেছে, আজকের দিনটা নতুন দিন। তাতেও সবাই নিষ্পন্দ হয়ে বসেছিল। আমার মনে হয়েছিল যে এটাই ক্রিকেটার জীবন একসঙ্গে মিলিয়ে দেওয়া দিন। গৌতমবাবু, ম্যাডাম কোনো সময় কি আপনার কোনো লেখা নিয়ে প্রশংসা, সমালোচনা বা কিরকম সাপোর্ট, এই যে আপনার জার্নি, কারণ আমরাও দেখেছি ম্যাডামও অডিও ভিজুয়ালে একইভাবে সমানভাবে দক্ষ এবং জনপ্রিয়। প্রথম লেখায় বলেছিলেন যে উনি আমার বিরুদ্ধে কাগজে চিঠি লিখতে চেয়েছিলেন, কারণ উনি কপিল দেবের আজারের ফ্যান ছিলেন, আর আমি দুজনের বিরুদ্ধে তখন লাগাতার লিখছিলাম। তো আমায় বলেছিল যে আমি আপনার বিরুদ্ধে কাগজে চিঠি লিখবো বলেছে। আমি ভেবেছিলাম যে ওটা বোধহয় কমপ্লিমেন্ট। যে অনেক সময় হয় না, লোকে ঘুরিয়ে কমপ্লিমেন্ট দেয়, পরে জানতে পারি যে ওটা জেনুইন ছিল। এবং উনি, ওনার বাবা ডিআইজি ছিলেন তখন, বাবাকে বলেছিলেন যে এর চাকরি যায় না কেন। এবং তখন ক্রিকেট সিজন 4 মাস পরে পরে খেলা হতো, তো 4 মাসে আমার কোনো বাইলাইন বেরোয়নি। তো তখন ম্যাডাম খুব খুশি ছিলেন যে আমার চাকরি গেছে কপিল দেবের এগেনস্টে লেখার জন্য। তারপরে আবার যখন শীতকালে নাম বেরোতে, বাবা ওর তো চাকরি যায়নি, ও তো এখনো কাজ করছে দেখছি। কিন্তু তারপরে মানিয়ে নিয়েছেন, বুঝতে পেরেছেন যে কাজটা খুব কঠিন। প্রথম প্রথম খুবই অসুবিধা হতো মানাতে, যেখানে জার্নালিস্টদের লাইফটা কমপ্লিটলি আলাদা, প্লাস প্রিপারেশনে এত সময় দিতে হয়, বাড়িতে পড়াশোনা করতে হয়, যে ফ্যামিলি টাইমটা অনেক সংকুচিত হয়ে যায়। সেটা যারা নর্মাল চাকরি করে তাদের পক্ষে বোঝাটা কঠিন, বিকজ তারা যখন বাড়িতে ফেরে তারা পুরোটাই বাড়িকে দিতে পারে। সেটা আমার ক্ষেত্রে বুঝতে সমস্যা হয়েছিল যে এরকম কি চাকরি যে সারাদিনই পড়তে হয়, এ করতে হয়। কিন্তু কিছু করার নেই। আবার বলছি যে চ্যালেঞ্জটা এত বেড়ে গেছে, আগেকার মতো নেই। 50-60 দশকে, 50 দশকে কলকাতায় লেনহার্টন এসেছিলেন, অজয় বসুকে কেউ বললেন যে লেনহার্টন এসছেন, অজয় বসুর মনে হলো যে আমি একা লেনহার্টনের কাছে যাবো, আবার ইয়র্কশায়ারি ককনি ইংলিশ বলে, আর কয়েকটাকে নিয়ে যাই। অজয় বসু ফোন করলেন আনন্দবাজারকে, আনন্দবাজার ফোন করলো স্টেটসম্যানকে, যে স্টেটসম্যানে ফাইনালি লেনহার্টনের কাছে 12 জনের একটা গ্রুপ গেল। এখনকার দিনে তো কেউ জানতে পারলে সে কাউকে জানাবেই না, সে তো দৌড়ে চলে যাবে এবং চেষ্টা করবে যাতে লেনহার্টন আর কারোর সঙ্গে কথা না বলেন। সো আগেকার সময়টা অনেক বেটার ছিল, কিন্তু আমি সেই সময়ের একদম শেষ দিকটা দেখেছি। এখন অত্যন্ত কম্পিটিটিভ, এবং মানে এত ছোট জমির মধ্যে এতগুলো লোক ঘোরাফেরা করছে যে ডিফারেন্স ক্রিয়েট করাটা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং আমি হ্যাপি যে আমি প্রায় আমার নিজের এই ক্যারিয়ারের শেষটা দেখতে পাচ্ছি, কারণ এইখানে শুরু করতে হলে খুব গন্ডগোল। আপনি কি বলবেন, কি মনে হচ্ছে?
খুব ক্রুশিয়াল টেস্ট ম্যাচ, কারণ এই টেস্ট ম্যাচ হেরে যে আমরা 2-0 হয়ে যাই তাহলে খুব গন্ডগোল হবে। আমি শুধু একটা ম্যাসিভ পরিবর্তন লক্ষ্য করছি যে চিরকাল ভারতীয় ক্রিকেটে আমরা ব্যাটসম্যানদের কথা বলেছি, প্রথমে গাভাস্কর, তারপর সচিনের পিঠ ব্যথা হলে ওই পিঠ ব্যথাটাকে মেডিকেল টার্মসে কি বলে সারা ভারতবর্ষ চেনে যেত, সচিনের পিঠে কি আছে। তারপরে শুরু হলো বিরাট নিয়ে। এই ব্যাটসম্যান পুজোটা বুমরা কমপ্লিটলি বদলে দিয়েছেন। এখন আলোচনা হচ্ছে বুমরার ফিটনেস নিয়ে, কোনো ব্যাটসম্যানকে নিয়ে কোনো কথা নেই, না শুভমন গিলকে নিয়ে কথা বলছে, না ওয়ানডেতে রয়েছে, পুরো আলোচনা হচ্ছে বুমরা খেলতে পারবেন না পারবেন না। এটা একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে ভারতীয় ক্রিকেটে। প্রথম বুমরা সেই বোলার যে পুরো আলোচনাটা বোলারদের দিকে ঘুরিয়ে দিয়েছেন। আমার কাছে এটা খুব সিগনিফিকেন্ট যে বুমরা খেললে এজবাস্টনে ভারত জিতবে, বুমরা না খেললে ভারত ধরাশায়ী হবে। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এই ম্যাচটা ভীষণ ক্রুশিয়াল। আমার মনে হয় কুলদীপ যাদবকে খেলানো উচিত, কারণ ভারতকে উইকেট নিতে হবে। উইকেট নেওয়া ছাড়া ভারতের জেতার কোনো রাস্তা নেই। ঋষভ পান্ত ভালো ব্যাটিং যেহেতু করছেন, তাকে ধরে নিতে হবে একজন ব্যাটসম্যান। লোকটা এতগুলো সেঞ্চুরি করেছে, তাকে আমি শুধু উইকেট কিপার ধরবো কেন, তাকে ব্যাটসম্যান ধরে নিয়ে আমি টিমটা সাজাবো। অনেক অনেক ধন্যবাদ গৌতম বাবু, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যের সাথে, ক্যামেরায় ভাস্কর দাসের সাথে অলোক চৌধুরী, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।